কৃষ্ণ মাতৃসাধ শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, শুভ দ্বীপ্রহর জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আমাদের অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান। দেখুন, মূলত অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের জীবনে নানাবিধ সমস্যার সমাধান পেয়ে থাকেন এবং আপনারা জীবনে ভালো থাকেন। এটাই আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার। মূলত আপনাদের সমস্যাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার সম্পূর্ণ একটা গাইডলাইন। আর এই অনুষ্ঠান যার অনুষ্ঠান তিনি সবসময় বলে থাকেন যে তার একটা পরামর্শ আপনার জীবনকে যেমন বদলে দিতে পারে, পাশাপাশি এটাও খুব সত্যি আপনার প্রপার প্রতিকার প্রতিবিধান না করতে পারলে উনি কিন্তু কোনো টাকা পয়সা নেন না, উল্টে ফিরিয়ে দেন। এত বড় গ্যারান্টি সহকারে আজকের সময় দাঁড়িয়ে কে মানুষের পাশে থাকে বলুন তো? যাই হোক, একটা বিষয় না বললে নয়, আমাদের জীবনটা না অত্যন্ত সুন্দর এবং সহজ সরল হতে পারে, কিন্তু অনেক সময় আমরা চিন্তা ভাবনার দ্বারা তাকে জটিল করে ফেলি, কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো এমন এলো আমরা নিজেদের অনেক সরল সহজ রাখতে চাইলেও সেটা সম্ভব হয় না। এই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠান থাকবে। আজকের টপিক সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না। যার হাত ধরে এই অনুষ্ঠান তাকে স্বাগত জানিয়ে নেবার পালা। তিনি আর কেউ নন, তিনি মূলত দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ছোট ছোট ভাই বোনদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু যেটা সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না। হ্যাঁ, সরলতা অনেক তপস্যা না করলে কোনো মানুষ সরল হতে পারে না। সরলের অভিনয় করতে পারে, সরলের অভিনয় করা খুব সহজ, কিন্তু সরল হওয়া খুব কঠিন। এটা পূর্বজন্মের জন্মান্তর থেকে মানুষ আস্তে 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 বিকশিত হতে 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 এই জায়গায় পৌঁছয়। এই সরল অবস্থা আসতে গেলে আমরা জ্যোতিষীরা মনে করি যে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভপ্রদ থাকতে হবে, চন্দ্রের অবস্থান শান্ত এবং চন্দ্রের কারকতা প্রচণ্ড বলবান হতে হবে, এবং পঞ্চম ভাব যেটা পূর্ব জন্ম নির্দেশ করে, এই পঞ্চম ভাবও কিন্তু সুগ্রহের প্রভাব দ্বারা প্রভাবিত হতে হবে। তো শনি যদি মানুষের ধৈর্য না পরিশ্রম করা, হ্যাঁ, সঠিক লোহাকে পিটিয়ে পিটিয়ে যেরকম করে ইস্পাত তৈরি করে, মানুষকে তেমনি আস্তে 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 সেভাবে তৈরি করে। আমরা সহজে সরল হতে পারি না। এই সরলতা সহজে আসে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলেছিলেন যে সরল হতে হবে, শিশুর মতো সরল হতে হবে। শিশুর মতো সরল আমরা হতে পারি না। আমাদের মধ্যে হিংসে আসে, বিদ্বেষ আসে, ওর হলো আমার হলো না, ওকে কি করে ডোমিনেট করা যায়, ওকে কি করে ক্ষতি করা যায়, হ্যাঁ, ওর কেন হলো, হ্যাঁ, আমার ছেলেটা তো পারলো না, ওর ছেলেটা এত বড় হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, ও এত বড় বাড়ি করলো, আমি কেন করতে পারলাম না, হ্যাঁ, ওর পরিশ্রমটা কিন্তু কেউ দেখলো না। তো আজকে সহজ সরল মানুষ যে হন, ঈশ্বর কিন্তু সর্বদা তাকে কখনো দুঃখ দিতে চান না। সাময়িক সে দুঃখের মধ্যে পড়ে ঠিকই, কিন্তু তিনি তাকে পরিত্রাণ করেন। হ্যাঁ, পরিত্রায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাস্থায় সম্ভবামি যুগে যুগে। যে ধর্মকে রক্ষা করার জন্য, সরল মানুষকে এই রক্ষা করার জন্য, হ্যাঁ, যুগে যুগে তিনি কিন্তু জন্ম নেবেন মানুষের মধ্যে দিয়ে। হ্যাঁ, তাই আমি বলি সরলতা কিন্তু সহজে আসে না। এটা সাধনার ব্যাপার, শিক্ষার ব্যাপার। হ্যাঁ, বহু জন্মের পুণ্য সংস্কার, ঈশ্বর কৃপা ছাড়া সরলতা কিন্তু আসে না। কে একজন রয়েছেন ফোনে, কে রয়েছেন? হ্যালো,
হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি বহরমপুর থেকে মধুরিমা দত্ত বলছি। কার বিষয়ে জানবেন বলুন? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস। আমি আমার নিজের বিষয়ে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 10/8/1992। 10/8/1992। কটার সময়? সন্ধ্যে 6টা। সন্ধে 6টা। কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, সেদিন সোমবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষে জন্ম। হ্যাঁ, আচ্ছা, গণ হচ্ছে নরগণ। আপনার জানা আছে? হ্যাঁ, কিছুটা জানি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার লগ্নে শনি বসে আছে। ব্যাপার হচ্ছে খুব ছোটবেলা থেকে খুব দারিদ্রতার সাথে লড়াই করে আপনার কিন্তু এডুকেশন হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা। আর বর্তমানে আপনি কোনো চাকরি করেন? একটা সরকারি হ্যাঁ। চাকরির যোগ দেখা যাচ্ছে আপনার। না, সরকারি চাকরি আমি খুব চেষ্টা করেছি কিন্তু এখনো পাইনি। আচ্ছা। একটা বেসরকারি সংস্থানে আমি রয়েছি। আচ্ছা আচ্ছা, একটা যোগ কিন্তু রয়েছে। তবে আমি একটা কথা বলবো, শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষত আপনার খারাপ যাবে। শরীর স্বাস্থ্য, আপনার কিছুটা নার্ভের সমস্যা, পেটের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা নিয়ে আপনি কষ্ট পাবেন। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে একদম, আমি পিতার প্রচণ্ড মাইগ্রেনের সমস্যার প্রচন্ড ভুগছি। আচ্ছা। আর যেটা বলার ছিল যে আমার সরকারি চাকরি যোগাযোগ কি আছে, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, যোগাযোগ আছে, অবশ্যই আছে। তবে 2027 সালের শেষের দিকে আপনার একটা খুব সুন্দর যোগাযোগ কিন্তু রয়েছে। 2027 সালের শেষের দিকে, হ্যাঁ, আপনার একটা সুন্দর যোগাযোগ কিন্তু রয়েছে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখবো, শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। লাল চন্দনের ফোঁটা দিতে হবে। লাল চন্দন যদি আপনি ব্যবহার করেন, কপালে কণ্ঠে লাল চন্দনের ফোঁটা দেন, ভালো হবে। আপনি যদি স্কুটি বা গাড়ি, 2 চাকার গাড়ি চালান, তাইলে খুব সতর্কতার সহিত চালাতে হবে। একটা দুর্ঘটনা যোগ কিন্তু রয়েছে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যাকে ভালোবাসছেন সেখান থেকে কিন্তু মারাত্মক একটা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর আমি আরেকটা জিনিস মিলিয়ে নিতে চাইছি। হ্যাঁ। অ্যাকর্ডিং টু ইওর হরোস্কোপ, আপনার ডান দিকের গালে একটা তিল থাকার সম্ভাবনা রয়েছে। আপনার ডান দিকের গালে একটা তিল থাকার সম্ভাবনা আছে, রয়েছে। তিল আছে কি? আছে। হ্যাঁ, গালের অ্যাকচুয়ালি আমার গালের ঠিক একটু তলার দিকটাতে ডান দিকেই রয়েছে, কিন্তু আমি তো সত্যি বলছেন? মানে উনি এগুলো কি করে বলছেন আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলেই আর বলুন। স্যার, আমার একটা কথা বলার ছিল, এই সরকারি চাকরির জন্য এর আগে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা বলেছিলেন যেটা কোনোটাই আর কি ঠিক মতো আমি রেজাল্ট পাইনি, ফলাফল পাইনি। আচ্ছা। তো এটা যদি আপনি একটু দেখে দেন যে এক্স্যাক্টলি আমার কি রকম মানে কোন টাইমে হবে, আর আমি আপনার সাথে যোগাযোগ করতে হলে বা দাদা কিন্তু আপনাকে বলে দিলেন 2027-এর শেষের দেখুন, দিকে প্রেডিকশনটা যোগ রয়েছে। কখনো বড় কথা নয়। যে কেউ প্রেডিকশন করতে পারবে, সে যদি সঠিকভাবে প্র্যাকটিস করে। আমি 30 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি অবশ্যই ভালো প্রেডিকশন করব। কিন্তু আপনার প্রতিকার বা প্রতিবিধানের একটা মানে গুরুত্ব সহকারে যে করবে, যেমন আমি গ্যারান্টি সহকারে কাজ করি। আপনার যদি কাজ না হয়, আপনার মূল্যবান অর্থ আমি কিন্তু নষ্ট হতে দেব না। হয়তো কাজ করে অনেক টাকা নষ্ট হবে, সেই টাকা কিন্তু ক্ষতিপূরণ বাবদ আমি আপনাকে ফেরত করব। আমার ক্ষতি হোক সেটা আমি মেনে নেব, কিন্তু আপনার ক্ষতি হবে সেটা আমি মেনে নেব না। কারণ আপনার কষ্টের উপার্জিত অর্থ আমার আদেশে আমি কিন্তু নষ্ট হতে দেব না। আপনার অবশ্যই কাজ হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি যদি আপনি আসুন, আমি প্রতিকার বা প্রতিবিধান যদি করে দিই, গ্যারান্টি সহকারে করে দেব। যে জায়গায় আপনি ঠকেছেন বা নষ্ট হয়েছে, ড্রেনেজ হয়েছে, আমি সেইগুলো ভুলে যান। আপনি নতুন করে একবার আসুন, আমি আশা করি
আপনার কিন্তু ভালো কাজ হবেই হবে, আমি এইটুকু মনে রাখি। দেখুন, এখানে বসে আপনাকে যে কটা কথা বলে দিলেন দাদা, প্রত্যেকটা কিভাবে মিলে গেল। আমি নিজে এখানে শুনে না বসে অবাক হয়ে যাই যে এটাও কি পসিবল হয়। আর শুধুমাত্র ছক দেখে যিনি এত কিছু বলে দিতে পারেন, আপনার জীবন সংক্রান্ত বিষয় যা কিছু হচ্ছে, এবং আপনার কোথায় ইভেন বলে দিলেন গালের ডান দিকে একটা তিল রয়েছে, এইরকম প্রেডিকশন, মারাত্মক প্রেডিকশন। দেখুন, আমার লেখা বইগুলো তাহলে আপনি যদি কলেজ স্ট্রিটে যান, ওরিয়েন্ট লাইব্রেরির থেকে প্রকাশিত বহু বই আমার আছে, তিল তথ্য, হ্যাঁ, এবং শরীরের গঠন, হ্যাঁ, গ্রহগত অবস্থান অনুসারে শরীরের বিচার, হ্যাঁ, তো হস্তরেখা বিচার, হ্যাঁ, তন্ত্রমন্ত্র, জ্যোতিষে ভাগ্যপিরাণ, বহু বই আমার লেখা বই আছে। এই বইগুলো পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি এছাড়াও আমার ইনস্টিটিউশনে আপনারা যদি অ্যাডমিশন নেন, জ্যোতিষ সম্পর্কে একটা ধ্যান বা ধারণা আপনার তৈরি হয়ে যাবে। আপনাদের বলে রাখি যে অবশ্যই তার জন্য যোগাযোগ করুন, আসুন। চেম্বারগুলো একবার বলে দেবো, তবে তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিই, তারপরে চেম্বারটা বলে দেবো, থাকুন ফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি সোমা সাহা বলছি। কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলে বিষয়ে ম্যাম। নাম বলুন, ডেট অফ বার্থ, ছেলের নামটা বলুন। সুমন সাহা। সুমন সাহা, আচ্ছা, হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ 2013, 18 এপ্রিল। 18 এপ্রিল 2013। কটার সময়? সকাল 9টা। কোথায় জন্মেছিল? শিলিগুড়িতে। আপনার পরিচিত কেউ কি দেখিয়েছেন দাদাকে? হ্যাঁ, আমি অনেক বছর আগে ছেলেকে নিয়ে দাদার কাছে গেছিলাম। আচ্ছা, কিন্তু তখন স্যার আমাকে বলেছিল অনেক কিছুই, কিন্তু স্যারের কথাগুলো তো সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে, যাওয়া হয়ে ওঠেনি পরে আর। তো আর কাজগুলো আর করা হয়নি আমার, স্যার যেটা বলেছিল সেগুলো আর করা হয়নি। সেদিন বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, জানা আছে? হ্যাঁ, এটা তো বলেছিলেন অনেক আগে। আচ্ছা, এখানে রবি কেতু গ্রহণযোগ পড়ে গেছে। দেখুন, মেষ রাশির ওপরে ছকটাই দেখুন, রবি কেতু গ্রহণযোগ। আমি বলে রাখি, একটা ঘরের মধ্যে যদি সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের দ্রব্যগুলো যেমন দেখা যায় না, এই স্টুডিওতে যেমন যদি আলোর ব্যবস্থা না থাকতো, আপনি যেরকম আমাকে দেখতে পেতেন না সমস্ত কিছু ফার্নিচার থাকা সত্ত্বেও, তেমনি আপনার ছেলের হরোস্কোপে ওর গ্রহণযোগ থাকার জন্য ওর মানসিক অস্থিরতা, চঞ্চলতা দিন দিন ও কিন্তু ডিটোরিয়েট করছে। ওর পড়াশোনা, যেভাবে ও পড়াশোনায় মেধাবী ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সেটা কি ফলো করছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একদমই এখন পড়াশোনায় মন বসাতে পারছে না, কিন্তু আগে এরকম ছিল না, এর উল্টোটাই ছিল আগে। কিন্তু ওকে বকাবকি করছেন না তো? মাঝে মাঝে তো একটু করতে হয়, কি করব বলুন, সামনে তো মাধ্যমিক পরীক্ষা, এখন কি করে কি করব বুঝতে পারছি না। ও কি বলছে যে ও মনোসংযোগ করতে পারছে না? না না, একদমই পারছে না। আমি নিজেও তো মা, আমি নিজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিষয় হচ্ছে ওর একটা ছন্ন ছাড়া যোগ রয়েছে, গ্রহণ যোগ রয়েছে, দ্বিতীয় স্থানে চন্দ্র, দেখতে খুব সুদর্শন, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে চন্দ্র কর্কট রাশির ঘরে উচ্চস্থ অবস্থায় বসে আছে। কিন্তু বিষয় হচ্ছে ওর বর্তমান সময়টা ভালো না। প্রতিকার প্রতিবিধান গত 4 বছর আগে যদি ওকে আপনি দিয়ে দিতে পারতেন, এতদিনে এই সমস্যা ও ভোগ করতো না। শনির দশায় ও কিন্তু মারাত্মকভাবে পিছিয়ে পড়বে। এই জায়গাগুলোকে দেখতে হবে। তবে একটা কথা বলি, যখন দেরি করেছেন, হ্যাঁ, বর্তমানে ওকে প্রতিদিন সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করতে বলবেন, আর এই মন্ত্রটা পাঠ করাবেন, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধান্তারিং সর্ব পাপেঘ্ন প্রণমতস্মি দিবাকারম। আপনি যদি গুগলে সার্চ করে নেন, এই মন্ত্রটা পেয়ে যাবেন, সূর্য প্রণাম মন্ত্র। আর তাছাড়া আপনি যদি আমার কাছে আসেন, ও স্থায়ী প্রতিকার বা প্রতিবিধান দিয়ে দিলে অবশ্যই ওর আগামী দিন ভালো হবে। ও মেডিকেল লাইন নিয়ে পড়ার যোগ ছিল, কিন্তু যা দেখা যাচ্ছে ওর কিন্তু আস্তে 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 ও কিন্তু সেই জায়গা থেকে সরে যাচ্ছে। হঠাৎ উঁচু পাহাড় থেকে, হ্যাঁ, হঠাৎ উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার একটা ব্যাপারের মতো।
কিন্তু বিষয় হচ্ছে ওকে সঠিক গাইডেন্সের দরকার ছিল। ওর যে ইচ্ছে শক্তিটা ছিল, ওর যে তেজ ছিল, ওর যে আগ্রহ ছিল, ওর যে পড়ার প্রতি একটা মনোযোগ ছিল, সেই পুরোটাই কিন্তু আস্তে 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 গ্রহগত অবস্থানের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা আপনার দেখা উচিত ছিল। শুধু বকাবকি করে ভালো টিচার দিলে হয় না। যে ছেলেকে, একটা গাছকে তৈরি করতে গেলে যেরকম আলো দরকার, বাতাস দরকার এবং মাটি দরকার, জল দরকার, তা সব কিছু দেওয়ার পরেও যদি আপনি সামনে একটা উনুন ধরিয়ে রাখেন, আগুন জ্বালিয়ে রাখেন, মশাল রাখেন, তবে গাছটা বড় হতে পারবে না। পরিবেশও দরকার। তেমনি ওর যেগুলো মানে কতগুলো নেগেটিভ জিনিস নিয়ে জন্মগ্রহণ করেছে, সেই গ্রহগত অবস্থান, গ্রহগত দিকগুলো ও ঠিক করে দিলে ওর কিন্তু ওর পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস, এগুলো ঠিকভাবে কার্যকরিতা হবে এবং ও কিন্তু সঠিক জায়গায় যাবে। মনে রাখবেন, কোনো মুনি ঋষি বা কোনো সাধু সন্ন্যাসী, তাদের কোনো প্রতিকার লাগে না। তারা ওইভাবেই তৈরি হয়েছে, ওইভাবেই তারা খাওয়া দাওয়া করে, ওইভাবেই তারা নিজেদের তৈরি হয়েছে। যেমন কিছু মানুষ আছে যাদের কোনো ওষুধের প্রয়োজন হয় না, তারা ওষুধ ছাড়াও 100-104 বছর, 105 বছর বেঁচে থাকে। আবার কিছু মানুষ জন্মায়, তাদের জন্মের পর থেকেই ওষুধ খেতে হয়। এইগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। ওর গ্রহগত দোষগুলো যদি ঠিক করেন, আগামী দিন কিন্তু ও ভালো জায়গায় পৌঁছবে। আমার আশীর্বাদ রইল, ও ভালো থাকুক, ওর মঙ্গল হোক, আর আপনার সুমতি সুবুদ্ধি হোক। আপনি সঠিক প্রতিকার বা প্রতিবিধান করুন, দেখবেন ওর ভালো হবে। একদম। দেখুন, আপনি বললেন আপনাকে কিন্তু দাদা অলরেডি সাজেস্ট করেছিলেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি ডিলে করেছেন। আজকে দেখুন কি ফল হচ্ছে। সুতরাং সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জ্যোতিষদের কাছে মানুষ আসে কেন? তাদের সমস্যাটা কাটাতে। তিনি সাজেশন দিলেন, অথচ আপনি শুনলেন, সব কিছু মিলে গেল জীবনে, আপনি নিজেই স্বীকার করলেন, কিন্তু প্রতিকার প্রতিবিধান নিলেন না। তাতে কি ফল আজকে ভুগছেন। তাই আপনারা যারা মনে করছেন ভালো থাকতে চান, অবশ্যই আসুন। চেম্বারগুলো কোথায় কবে বলে দিচ্ছি আমি। একটা সঠিক প্রতিকার নিয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখুন, আগামীকাল 3 তারিখ, 3 তারিখে চেম্বার রয়েছে বাঘা যতীনে, 7 তারিখে রয়েছে মেদিনীপুর চেম্বার, 11 তারিখ তারাপীঠ, 12 তারিখ এবং 14 তারিখ দুদিনেই রয়েছে বাঘা যতীনে, 18 তারিখ আসানসোল, 19 তারিখ চেম্বার বর্ধমানে। আমি 11 তারিখ একটা বিশেষ কাজে তারাপীঠ যাব। আচ্ছা, 11 তারিখ যদি ফোন করে বুকিং করতে চান, যারা বোলপুর থেকে বলছিলেন আমি আসব, হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে রামকৃষ্ণদা ফিসটা কেন আগে পাঠাতে হয়। যেমন কালকে বর্ধমানে এক ভদ্রলোক বললেন যে জানেন রামকৃষ্ণদা, আমি এক জ্যোতিষীর কাছে গেছিলাম, যাওয়ার পরে সে আমাকে 2 মিনিট টাইম দিল না, হ্যাঁ, শুধু আমাকে প্রশ্নও করতে দিল না, উত্তরও শুনলেন না। একজন বয়স্ক ভদ্রলোক, ওনার কথায় আমার খুব মনে দুঃখ হলো। ওনাকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দিয়ে বললাম আপনি ফিসটা পাঠিয়ে দেবেন, আমি যাচ্ছি। বলে একদম শিওর, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি বর্ধমানে আসুন। আমি অনলাইনে কিন্তু দেখে নিতে পারতাম সবগুলো। বর্ধমানে যা আমার ক্লায়েন্ট ছিল প্রত্যেকটা ইয়াং ছেলে ছিল, আমি অনলাইনে দেখে নিতে পারতাম 7 জনকে, আর বাকি 3 জনকে আমি পরের ডেটে দিয়ে দিতে পারতাম। আমার বর্ধমানের ডেটটাই আমি বাড়িতে রেস্ট করতে পারতাম। কিন্তু কি হলো, আমি যেহেতু একজন বয়স্ক মানুষকে কথা দিয়েছি, আমি বর্ধমান কালকে গেলাম, কিন্তু ওনাকে যখনই আমি ফোন করলাম, তার আগে ফোন করিনি, উনি বলেন না আমি তো আপনার অ্যাকাউন্টে টাকাও জমা করিনি, আর আমি আজকে আমার পা ভেঙে গেছে বা পা ইসে হয়েছে, যা অজুহাত, মানুষের তো প্রচুর অজুহাত আছে, সেই জন্য আগে থেকে পেমেন্ট করে তারপরে আমার কাছে আসবেন। পেমেন্ট না করে আসবেন না। আমি জানি না পয়সা কিভাবে পাঠাতে হয়। আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারেন, আপনার পাশে যারা সাইবার ক্যাফে আছে, যেখানে ফোনের টাকা ভরেন, সেখানে গিয়ে টাকা পাঠাবেন। টাকা পাঠিয়ে কনফার্ম করবেন, কারণ এখন আর আমি মুখের কথা কোনোভাবে বিশ্বাস করি না। কারণ বহু বয়স্ক মানুষ আমাকে প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু চেম্বারে আসেননি, খালি ডেট মিস করেছেন এবং একটা না একটা কাজের অজুহাত দিয়েছেন। আপনাদের সময়ের যেমন মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। আমারও বয়স বাড়ছে, অনেক কাজ করতে হয়, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হয়। আমি কিন্তু পৌঁছবো না। আপনাদের সুবিধের জন্য এখনো কিন্তু আমি কিছু দূরে দূরে চেম্বারে কিন্তু যাতায়াত করছি। আগামী দিন করোনার পর থেকে যেমন অনেক চেম্বার, যেমন বাঁকুড়ার চেম্বারটাকে বন্ধ করেছি, দুর্গাপুর আসানসোলে আসতে পারে, যেমন মেদিনীপুরে কিছুদিন বাদে বাদে যাই, 2-1 মাস বাদে বাদে,
হ্যাঁ, তারপরে যেমন আমি আগরতলার প্রতি সপ্তাহে যেতাম, আগরতলার চেম্বারটা বন্ধ করেছি। লামডিংয়ের চেম্বারে বলেছি লামডিং থেকে 4 ঘন্টা লাগে, আপনারা গুয়াহাটিতে চলে আসুন। এরকম প্রচুর। আলিপুরদুয়ার চেম্বার বন্ধ করেছি, বলেছি সে আপনারা কোচবিহারে আসুন। হ্যাঁ, তো এরকম বহু চেম্বারগুলোকে ছোট করেছি। হ্যাঁ, এবারে যদি আপনারা আমার কাছে আসতে চান, টাকা আগে জমা দেবেন, তারপরে কিন্তু আসবেন। টাকা হাতে করে দাঁড়িয়ে থাকলেও চেম্বারে আমি দেখব না। আগে থেকে জমা দিয়ে কনফার্ম হয়ে আপনারা কিন্তু আমার কাছে আসবেন। আমি আপনাদের যেমন সময়ের মূল্য আছে, আমারও কিন্তু সময়ের মূল্য আছে, এটা বোঝার চেষ্টা করবেন। খুব মুশকিল হয়, মুশকিল। হ্যাঁ, প্রচুর মানুষ লাইন দিয়ে আসেন দেখাবার জন্য, এবং হয়তো আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা মানুষ ক্যান্সেল করতে হলে একটা মানুষকে দেখা গেল না সেই দিন, সেটা তো মুশকিল না। আমি দেখুন, সেই বিষয়টা মানুষটি হচ্ছে হয়তো তার আমি প্রতিকার পরিধান পেলেন না। গতকাল পুরো 1 ঘন্টা তার জন্য রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম অনেক জ্যোতিষ ওনাকে মিথ্যে প্রবঞ্চনা দিয়েছেন, আমি হয়তো একটু ওনাকে সহযোগিতা করব, ওনার দুঃখের কথা শুনবো, ওনাকে টাইম দেব, বেশি করে ওনার প্রশ্নের উত্তর দেব, এই জন্য আমি ওনাকে টাইম দিয়েছিলাম। তখন আমি ফোন করেছি, আপনি কোথায়? বয়স্ক মানুষ, যেহেতু পিতৃতুল্য মানুষ উনি, বা দাদার মতো বা আমার বড়দার মতো বয়সী হবে, কিন্তু উনি বললেন না আমার পা ব্যথা, আমি তো আজকে যেতে পারিনি। তাইলে আপনি আমাকে ফোন করে বললেন না কেন যে আমি আসবো না? আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইনি। হ্যাঁ, আপনার সঙ্গে আমার কথা হয়ে গেল। তো সেই জায়গাটা, মানুষ যেমন সবাই দোষে গুণে মানুষ, সেটা নিয়ে কোনো ইসে নেই। তবে এরকম ভুল আর আমি আগামী দিন করব না। অবশ্যই আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না যে বয়স্ক মানুষ, আমি ফোনপে বা গুগল পেতে টাকা দিতে পারি না। আপনাদের বাড়িতে নিশ্চয়ই কোনো ইয়াং ছেলে মেয়ে আছে, কিংবা আপনি পাশে সাইবার ক্যাফেতে গিয়ে আমাকে টাকা জমা করে সময়টি নিয়ে তারপরে আসবেন। আমি কারোর কষ্টের উপার্জিত অর্থ আমি নষ্ট হতে দেব না। যদি আপনি সেদিন না আসতে পারেন, আমি আবার পরের মাসে ডেট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তবে বুকিং করে আসবো। একদম, ব্যবস্থা সব রকম আছে, সদিচ্ছা থাকতে হবে। সমস্যা থেকে বেরোতে আপনারা চাইছেন, দাদা আপনাদের সাহায্য করছেন, সেইখানে অবশ্যই বুকিং করে আসুন। ফোন নাম্বার এই বয়সে এসে 30 বছর জ্যোতিষী করছি, এই বয়সে এসে বিশাল অর্থ রোজগার করার ইচ্ছে আমার নেই। আর এত কাজটাকে ভালোবাসি, তাই। বড় মেয়ে লয়ার হয়ে গেছে, হাইকোর্টে প্র্যাকটিস করছে, ছোট মেয়েও চাকরি পেয়ে যাবে, ছেলে এই এগিয়ে যাবে। তাছাড়া আমার একটা নিজস্ব আগরবাতি ফ্যাক্টরি রয়েছে। হ্যাঁ, আমি কিছু কাজও ব্যবসার সঙ্গে আমি জড়িত আছি, হ্যাঁ, পৈতৃক ব্যবসার সঙ্গে। তো এই কারণে আমাকে যে সবসময় জ্যোতিষী করতে হবে তার কোনো মানে নেই। যদি আপনাদের ভালোবাসা, আন্তরিকতা এবং আপনারা আমাকে ভালোবাসেন, তবে আমি আছি, নয়তোবা নেই। আসুন, আপনাদের ফোন নাম্বার এবং বাকি চেম্বারগুলো বলে দেবো। 9038002022 টিভি স্ক্রিনে তো রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিংটা করে রাখুন। আর 23 তারিখ থেকে বলছি, এই আগস্টের 23 তারিখে চেম্বার রয়েছে কোচবিহার, 24 তারিখ ফালাকাটা, 25 তারিখ জলপাইগুড়ি, 26 তারিখ রয়েছে শিলিগুড়িতে চেম্বার, 28 তারিখ কালিয়াগঞ্জ, এবং সেপ্টেম্বরের 4-5 এই দুটো তারিখে রয়েছে কিন্তু সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের চেম্বার। তারাপীঠে পাচ্ছেন দাদাকে। আজকের মতো হাতে একদম সময় নেই, এই পর্যন্তই ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।